সাইমুম সিরিজ ২ অপারেশন তেল আভিভ ২-১৫ দানবীয় গতিতে এগিয়ে চলেছে প্যান অ্যামের বোয়িংটি। নিচে আরব সাগরের অথই জলরাশি। জেদ্দা ছেড়ে অনেকক্ষণ হয়েছে। আরব উপদ্বীপের আদিগন্ত বালুর রাজ্য আর দেখা যায় না। ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের স্মৃতিভূমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ কর্মক্ষেত্র নীল গম্বুজের দেশ। শাহ ফয়সালের দেশের ওপর প্রসারিত আকুল দুটি চোখ এবার আহমদ মুসা বিমানের অভ্যন্তরে ফিরিয়ে নিল। বিমানের মধ্যভাগ দিয়ে লম্বালম্বি এক সরু গলিপথ। এর দুই পাশে সারিবদ্ধ আসন। প্রথম শ্রেণীর বাম দিকের দ্বিতীয় সারির একেবারে জানালার ধারে বসেছে আহমদ মুসা। জানালা থেকে চোখ ঘুরিয়ে ডান পাশে তাকাতেই একটি লোকের সঙ্গে হঠাৎ চোখাচোখি হয়ে গেল আহমদ মুসার। লোকটি বসেছে ওধারের দ্বিতীয় সারির প্রথম সিটটিতেই। শ্বেতাঙ্গ লোকটি, গাঢ় নীল স্যুট পরনে, লম্বাটে মুখ, খাড়া নাক, জোড়া ভ্রু, ছোট করে ছাটা চুল, ডান ভ্রুর নিচে চোখের কোণে একটি আঁচিল। সবচেয়ে লক্ষণীয় তার কুটকুটে কুৎসিত দুটি চোখ। চোখাচোখি হতেই লোকটি অপ্রতিভভাবে চোখ সরিয়ে নিল, সঙ্গে সঙ্গেই মুখও ঘুরিয়ে ফেলল। বিস্মিত হল আহমদ মুসা। লোকটি অমন করে মুখ ঘুরিয়ে নিল কেন? তার দিকে অমন চোরা দৃষ্টি রাখার কারণই বা কি? সমগ্র অতীতকে একবার হাতড়ে দেখল। না, এই মুখ সে আগে কখনো দেখেনি। হঠাৎ তার মনে পড়ল, জেদ্দার রেস্ট হাউসে তার পাশের রুমটিতে এই লোকটিকেই তো সে ঢুকতে দেখেছিল। তখন তার পরনে ছিল আরবি পোশাক, মাথায় ছিল আরবি রুমাল। সেই যে মুখ ঘুরিয়েছে লোকটি, আর ফিরে তাকাল না। আহমদ মুসার সন্ধানী মনের কোথায় যেন খচখচ করতে লাগল। কেবিন মাইক থেকে ক্যাপ্টেনের কণ্ঠ শোনা গেল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখন ৩৩,০০০ ফিট ওপরে দিয়ে ঘণ্টায় ৫৫০ মাইল বেগে এগিয়ে চলেছি, আর আধ ঘণ্টার মধ্যে করাচিতে অবতরণ করব। ক্যাপ্টেনের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে রোলিং টেবিলে করে নাস্তার ট্রে নিয়ে বিমানবালাদের আগমন ঘটল। স্টুয়ার্ড ককপিটের দিক থেকে নেমে এসে ফার্স্ট ক্লাস কেবিন পেরিয়ে পিছনের দিকে চলে গেল। এমন সময় সারির দুটি আসন থেকে দুজন লোক উঠে দাঁড়াল। দুজনেরই পরনে কালো ঢিলা প্যান্ট ও ওভারকোট। ওরা সামনের পার্টিশন ডোর ঠেলে অতি দ্রুত চলে গেল ককপিটের দিকে। ১ মিনিটও অতিক্রান্ত হয়নি, ওদের একজন ফিরে এলো। ডান হাতে তার রিভলভার, বাম হাতে বাঘা সাইজের একটি গ্রেনেড, সেফটি পিন তুলে নেওয়া। এই সময় বিমানটি দ্রুত বড় ধরনের একটি মোড় নিল। থরথর করে কেঁপে উঠল বিমানটি। ক্যাপ্টেনের কণ্ঠ শোনা গেল কেবিন লাউডস্পিকারে, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি বিমানের গতিপথ পরিবর্তন করতে আমাকে বাধ্য করা হয়েছে। মহাশূন্যের বুকে বিমানের ৯০ জন যাত্রীর মূল্যবান জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেয়ে বিমানদস্যুদের নির্দেশ পালন অধিকতর শ্রেয় বলে মনে করেছি। আমরা তাদের নির্দেশে এখন দক্ষিণে গভীর সাগরের দিকে এগিয়ে চলেছি। ঈশ্বর আমাদের রক্ষা করুন। যাত্রীদের মধ্যে প্রথমে মৃদু গুঞ্জন আর পরস্পর মুখ চাওয়াচাওয়ি শুরু হল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই যেন মৃত্যু নিস্তব্ধতা নেমে এলো কেবিনে। প্রত্যেকের চোখে উদ্বেগ ও আতঙ্কের ঢেউ। আহমদ মুসা শান্ত চোখে পার্টিশন ডোরে দাঁড়ানো লোকটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। শ্বেতবর্ণ চেহারা, কিন্তু মুখাকৃতি ও দেহের গঠনে লোকটি জাপানি বা ফিলিপিনোদের কথা মনে করিয়ে দেয়। লোকটি পাথরের মূর্তির মতো স্থির ও অচঞ্চল দাঁড়িয়ে আছে। এই বিমানদস্যুতার কারণ কি? অর্থলাভ নাকি কোনো যাত্রী অপহরণের বিশেষ উদ্দেশ্য? কিন্তু কোনো যাত্রীর প্রতি তাদের বিশেষ মনোযোগ দিতে দেখা যাচ্ছে না। আহমদ মুসা জেদ্দার রেস্ট হাউসে দেখা সেই সহযাত্রীর দিকে তাকাল। দেখল সে তাকিয়ে আছে সেই বিমানদস্যুর দিকে। তার মুখে কিন্তু উদ্বেগ আতঙ্কের লেশমাত্র নেই, বরং কেমন একটা উন্মুখ ভাব তার চোখে। বিস্মিত হল আহমদ মুসা। জাংলা দিয়ে বাইরে তাকাল আহমদ মুসা। নিঃসীম নীল জলরাশি, নীল জলের সীমানা নীল আকাশের সাথে মিশে একাকার হয়ে গেছে। সে নীলের সীমানা পেরিয়ে হারিয়ে গেল আহমদ মুসার মন। পাকিস্তান হয়ে কারাকোরামের সিল্ক রোডের পথ ধরে সে প্রবেশ করবে মধ্য এশিয়ায়, এই ছিল তার পরিকল্পনা। কিন্তু কোথায় এখন চলেছে সে? অবশ্য কোনো দুশ্চিন্তা তার মনে নেই। জ্ঞান ও বিবেকের রায় নিয়ে সে কাজ করে যেতে পারে, ফল তো তার হাতে নেই। আর ফলদানের যিনি মালিক তিনি সর্বজ্ঞ। সুতরাং চিন্তা কি তার? আহমদ মুসার চিন্তাস্রোতে বাধা পড়ল। কেবিন মাইক থেকে ঘোষিত হল, ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ, আমরা অল্পক্ষণের মধ্যেই ভারত মহাসাগরের কোনো এক দ্বীপে ল্যান্ড করছি। আমি বেল্ট বেঁধে নেওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। আহমদ মুসা তার সন্ধানী চোখ নিচের নীল জলরাশির ওপর মেলে ধরল। আহমদ মুসা মনে মনে হিসেব করে দেখল বিমান ২০০০ মাইলের মতো এসেছে। বিমান নিচে নামতে শুরু করেছে। আরও ১০ মিনিট কেটে গেল। অবশেষে দৃষ্টির পরিসীমায় ভেসে উঠল ছবির মতো একটি দ্বীপ। ক্রমশ স্পষ্টতর হয়ে উঠল দ্বীপটি।
চারদিকে অথৈ সাগর জলের মাঝে ছোট একখণ্ড মরুদ্যানের মতো মনে হচ্ছে দ্বীপটিকে। চক্রাকারে ঘুরে ঘুরে বিমানটি নেমে যেতে লাগল দ্বীপের ওপর, গভীর অরণ্যে আচ্ছাদিত দ্বীপ। আহমদ মুসা সবিস্ময়ে লক্ষ্য করল অল্প কিছু দূরত্বে পাশাপাশি দুটি গাছের ওপর দুটি সাদা নিশান উঠে এল। দুটি নিশানের পাশ দিয়ে মেটে রঙের দীর্ঘ একটি রানওয়েও স্পষ্ট হয়ে উঠল। ভৌতিক সে রানওয়েতে ল্যান্ড করল বোয়িংটি। বিমানদস্যুদের মতো একটি চেহারার একদল লোক এসে ঘিরে দাঁড়াল বিমানটিকে। ভিতরের বিমানদস্যুটি কিন্তু যেমন দাঁড়িয়েছিল তেমনিভাবে দাঁড়িয়ে রইল। কি ঘটে, কি হয়, রুদ্ধ নিঃশ্বাসে সবাই মুহূর্ত গুনছে। বিমানের ফ্লোরে অনেক পায়ের শব্দ শোনা গেল। 7-8 জন ওরা উঠে এসেছে বিমানে, হাতে ওদের সাবমেশিন গান। ওদের কয়েকজন এসে ঢুকল প্রথম শ্রেণীর কেবিনে। ইতিমধ্যে ককপিটের বিমানদস্যুও এসে প্রবেশ করল এখানে। ওদের একজন বলল, ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ, আমরা দুঃখিত যে একজন মাত্র লোকের জন্য আপনাদের কষ্ট দিয়েছি। আমরা তাকে নিয়ে যাচ্ছি, এরপর আপনারা মুক্ত। বক্তার দেহটি দামি কালো স্যুটে আবৃত, টাইটিও কালো। কালো টায়ের বুকে ধবধবে সাদা একটি সাপ আঁকা। সাপের মুখে রক্তাক্ত 3টি সি। উষ্ণ এক রক্তস্রোত বয়ে গেল আহমদ মুসার গোটা শরীরে। ট্রিপল সি? সেই কুখ্যাত কু ক্ল্যাক্স ক্ল্যানেরা, যাদের হাতে প্রাণ দিচ্ছে লক্ষ লক্ষ অশ্বেতাঙ্গ মানুষ? লোকটির কথা শেষ হতেই রিভলভার নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা বিমানদস্যুটি অকস্মাৎ সামনের আসনের একজন লোকের মাথায় রিভলভারের বাঁট দিয়ে আঘাত করে বলল, হ্যালো কালোবাজ, এখনও তোমার ঘুম ভাঙেনি? বুঝতে পারনি জম এসেছে তোমার? কালোবাজ নামক লোকটি উঠে দাঁড়াল। সেও জাপানি বা ফিলিপিনোদের মতোই খাটো, কিন্তু তার নাসিকা উন্নত, নীল টানা চোখ, মাথায় ঘন কালো কোকড়ানো চুল। লোকটি উঠে দাঁড়াতেই আরও 2 জন বিমানদস্যু তার দিকে এগিয়ে এল এবং তারা তাকে দুদিক থেকে ধরে টেনে নামিয়ে নিয়ে গেল বিমান থেকে। বিমানদস্যুদের সবাই বিমান থেকে নেমে গেল। আহমদ মুসা দেখল জেদ্দা রেস্ট হাউসে দেখা সেই কুতকুতে চোখের সহযাত্রীটিও তাদের পেছনে নেমে যাচ্ছে। বিমান এবার মুক্ত। কেবিন মাইকে ক্যাপ্টেন বললেন, আমরা কিছুক্ষণের মধ্যে আকাশে উড়ব। বিমানের গেট বন্ধ হতে যাবে এমন সময় কয়েকজন বিমানদস্যু আর সেই কুতকুতে চোখের লোকটি দ্রুত ফিরে এল। বিমানে প্রবেশ করল তারা। সোজা এসে তারা দাঁড়াল আহমদ মুসার সামনে। একজন আহমদ মুসাকে বলল, আপনি নেমে আসুন। এই অভাবিত ঘটনা আহমদ মুসাকে চমকে দিয়েছিল। সে কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও চুপ করে গেল, কি মনে করে। তারপর শান্তভাবে নেমে গেল বিমান থেকে তাদের সাথে। বিমান থেকে নেমে মেটে রঙের রানওয়ে ছেড়ে সরু পাথরের গুড়ি বিছানো পথ ধরে তারা এগিয়ে চলল। দুদিকেই জঙ্গল, অপরূপ সবুজের রাজ্য এই দ্বীপটি। আহমদ মুসা ভাবল, বিচ্ছিন্ন ও বিজন এই দ্বীপে এত বিরাট, এত সুদৃঢ় রানওয়ে এলো কোথা থেকে? রানওয়েটি বেশ পুরাতন। তাহলে দ্বিতীয় মহাযুদ্ধকালে কোনো শক্তির কি গোপন কোনো বিমান ঘাঁটি ছিল এটা? সেই সরু পথটি তাদেরকে সবুজ বৃক্ষ লতা পরিবেষ্টিত একতলা এক সবুজ বাড়িতে নিয়ে এল। বাড়িটি একতলা হলেও বিরাট পাথরের তৈরি বাড়িটি খুবই মজবুত। ইস্পাতের দরজাওয়ালা 2টি ঘর পেরিয়ে তারা এসে পৌঁছল এক হলঘরে। ঘরে তখন 3টি প্রাণী। কালো টায়ে সাদা সাপওয়ালা সেই লোকটি গা এলিয়ে বসে আছে সোফার পেছনে। আর কিছুক্ষণ আগে বিমান থেকে ধরে আনা কালোবাজ নামক লোকটি পড়ে আছে মেঝেতে। তার নগ্ন পিঠে চাবুকের রক্তাক্ত দাগ। পরিষ্কার বোঝা যাচ্ছে লোকটি জ্ঞান হারিয়েছে। আহমদ মুসা হলঘরে প্রবেশ করতে করতে ভাবল, ওই চাবুক হয়তো তারই অপেক্ষা করছে। এক যন্ত্রণাদায়ক অনুভূতি এসে তার মনকে আচ্ছন্ন করতে চাইল, কিন্তু আহমদ মুসা আমল দিল না সে চিন্তাকে। পায়ের শব্দে সোফায় গা এলিয়ে দেওয়া সেই লোকটি চোখ খুলল। একবার আহমদ মুসার ওপর চোখ বুলিয়ে নিয়ে কুতকুতে চোখে সেই লোকটিকে বলল, এই কি আপনার আহমদ মুসা, মিস্টার কোহেন? হ্যাঁ, মিস্টার স্মিথ। এবার মিস্টার স্মিথ নামক লোকটি সরাসরি আহমদ মুসার দিকে চেয়ে বলল, সত্যি আপনি কি সেই আহমদ মুসা? আপনি কি সাইমুমের অধিনায়ক? হ্যাঁ, পরিষ্কার কণ্ঠে বলল আহমদ মুসা। মিস্টার স্মিথ উঠে দাঁড়িয়ে মিস্টার কোহেনের দিকে চেয়ে বললেন, আমাদের দাবি মেনে নিলে আমরা আপনার প্রস্তাবে রাজি আছি। জানিয়ে দিন আপনার বসদের। তারপর সে চাবুকধারীদের দিকে চেয়ে বলল, এ ঘরেই এরা থাকবে। বাইরে থেকে তালা দিয়ে চাবি মিস মার্গারেটকে দিয়ে দিও। আর তোমরা 4 জন বাইরের ফটক ছেড়ে কোথাও যেও না। সবাই বেরিয়ে গেল ঘর থেকে। দরজা বন্ধ হল, দরজায় তালা লাগানোর শব্দ পাওয়া গেল সেই সাথে। ওপরে কয়েকটি ঘুলঘুলি
এবং ওই একটি মাত্র দরজা ছাড়া ঘর থেকে বের হওয়ার আর দ্বিতীয় কোনো পথ নেই। এবার মেঝেতে পড়ে থাকা লোকটির দিকে মনোযোগ দিল আহমদ মুসা। তার মুখের কাছে হাঁটু গেড়ে বসে দুহাতে তার মুখ একটু তুলে ধরল। সঙ্গে সঙ্গে লোকটির চোখ দুটিও খুলে গেল। নির্বিকার ও নিরুত্তাপ তার দৃষ্টি। আবার চোখ বুজল সে। এখন কেমন বোধ করছেন? লোকটি চোখ খুলল। বিস্ময় তার চোখে। বলল সে, কে আপনি? বিমান থেকে আমাকেও ওরা ধরে এনেছে। এ ব্যাপারে আমি আপনার মতোই অন্ধকারে। বলেই আহমদ মুসা পকেট থেকে রুমাল বের করে তার পিঠের রক্ত ধীরে ধীরে মুছে দিতে লাগল। আমাদের অস্তিত্বই আমাদের অপরাধ। অর্থাৎ আমাদেরকে ওরা পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে চায়। আপনার দেশ কোথায়? মিন্দানাও। ফিলিপিনের মিন্দানাও দ্বীপে? আপনি মুসলমান? হ্যাঁ, আমি মুসলমান। আহমদ মুসা চিন্তা করল, যেন কিছু মিলিয়ে নিচ্ছে সে। তারপর বলল, আপনি কি আবদুল্লাহ হাত্তা? প্যাসিফিক ক্রিসেন্ট ডিফেন্স আর্মির অধিনায়ক কি আপনি? হ্যাঁ, কিন্তু আপনি কে? এত কথা জানেন কেমন করে? চোখে তার একরাশ বিস্ময়। আহমদ মুসা অপলক চোখে তাকিয়েছিল আবদুল্লাহ হাত্তার দিকে। তার চোখে মুখে বিস্ময় ও আনন্দের অপূর্ব জ্যোতি। তারপর ধীরে ধীরে মুখ খুলল সে। বলল, ফুল ফুটলে সৌরভ ছোটে। কিন্তু আপনি কে? আমি আহমদ মুসা। কোন আহমদ মুসা? ফিলিস্তিন বিজয়ী সাইমুমের অধিনায়ক আহমদ মুসা? হ্যাঁ, সেই হতভাগা আমি। দুজনের চোখেই আনন্দের উজ্জ্বল ঢেউ। জড়িয়ে ধরল দুজন দুজনকে। আবদুল্লাহ হাত্তা ভুলে গেছে যেন সব বেদনা, সব যন্ত্রণা। তার দু চোখ বেয়ে নামছে আনন্দের অশ্রু। গভীর রাত। প্যাসিফিক শিপিং লাইনের একটি জাহাজ এসে নোমর ফেলল সেই দ্বীপে। আহমদ মুসা ও আবদুল্লাহ হাত্তাকে এনে হাত পা বেঁধে ঢুকিয়ে দেওয়া হল সেই জাহাজের অন্ধকার সেলে। এরপরই জাহাজ নোমর তুলল। ভারত মহাসাগরের পানি কেটে কেটে সে জাহাজ এগিয়ে চলল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দিকে।